নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে এসেছি, আপনাদের সাথে আমি ম্যাট 1594 কেস সম্পর্কে বিস্তারিত আপডেট শেয়ার করতে চলেছি। অর্থাৎ প্রশ্নবহুল মামলা থেকে যে 2014 টেট প্রাইমারিতে যারা অ্যাপ্লাই করেছিলেন বা টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের সকলেই যে 6 নম্বর করে পেতে চলেছিলেন, সেই বিষয়ে কি আপডেট উঠে এসছে সেটি কিন্তু আপনাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করতে চলেছি। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো চলুন আমরা আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। প্রথমে বলে রাখি বন্ধুরা, এই ম্যাট 1594 অথবা প্রশ্নবহুল মামলার আপডেট অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন জানার জন্য, আমাকে পার্সোনালি মেসেজও করেছেন, দুই একজন ফোনও করেছেন যে এই ম্যাট 1594 বা প্রশ্নবহুল মামলা থেকে এই জানুয়ারি মাসে কি আপডেট উঠে এসছে। তো বন্ধুরা, প্রথমেই বলি, ম্যাট 1594 মামলাটি বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। এবং এই ম্যাট 1594 কেন সুপ্রিম কোর্টে রয়েছে, একটু পূর্বের ঘটনা না বললে আপনারা বুঝতে পারবেন না হয়তো অনেকেই। ম্যাট 1594 মামলাটি প্রায় 2017 সাল থেকে কিন্তু চলছে এই মামলা। অর্থাৎ 2014 যে প্রাইমারি টেট হয়েছিল, সেই টেট নিয়েই কিন্তু এত গণ্ডগোল, এত নিয়োগ দুর্নীতির রিপোর্ট সিবিআই রিপোর্ট জমা করেছে। 42,000 প্যানেল বারংবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। তো সেই 2014 যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, যেখানে 23 লক্ষ বা 24 লক্ষ প্রার্থীরা টেটে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রশ্নে 6টি প্রশ্ন ভুল রেখেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ইচ্ছাকৃতভাবে, এটা সিবিআই রিপোর্টে উল্লেখ করেছেন। এবং সেই 6টি প্রশ্ন ভুল নিয়ে পরবর্তীতে মামলা হয় এবং এই 6টি প্রশ্ন ভুলকে কেন্দ্র করেই অনেকে কিন্তু বর্তমানে চাকরি করছেন এই 2014 প্রাইমারি টেটের প্রশ্ন ভুল মামলার উপরে। এবং অনেকেই কিন্তু টেটে পাস করেছেন নতুন করে 6 নম্বর করে এক্সট্রা পেয়ে। সেক্ষেত্রে এই 6টি প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। প্রথমত কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 6 নম্বর পাওয়া নিয়ে পরীক্ষার্থীদের ওপর রায় দেয় যে যারা এই টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে সকলকেই যেন 6 নম্বর দেওয়া হয়। যারা পাস করেছে এবং যারা ফেল করেছে সকলেই 6 নম্বর পাবে, যদি 6টা প্রশ্ন তারা অ্যাটেন্ড করে থাকেন, অ্যাটেন্ড করলেই ফুল মার্কস দিতে হবে, এমনটা নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশনে যায়। ডিভিশনেও সেই একই অর্ডার আসে এবং তার পরবর্তীতে এই মামলাটি আবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে স্পেশালভাবে যায়, যেটি বিচারপতি সৌমেন সেনের এজলাসে পড়ে। এবং বিচারপতি সৌমেন সেন এ প্রসঙ্গে মামলাকারীদের পক্ষে রায় দেন এবং মামলাকারীদের যে দাবি ছিল যে 6 নম্বর করে তাদেরকে দিতে হবে, কিন্তু রায়টা পিটিশনার ভিত্তিক না হয়ে জেনারেল রায় হয়। বিচারপতি সৌমেন সেন জেনারেল রায় ঘোষণা করেন, অর্থাৎ যতজন প্রাইমারি টেটে অংশগ্রহণ করেছিলেন টেট পরীক্ষায় সকলকেই এই নম্বর দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুতেই রাজি হন না এবং তারা জানান তাদের হিসেবে 13 লক্ষ পরীক্ষার্থী টেটে অংশগ্রহণ করেছিলেন 2014 টেটে, কিন্তু যদিও সংখ্যাটা 23 থেকে 24 লক্ষ মতো হবে। কেননা আপনারা দেখেছেন সিবিআই যে রিপোর্ট জমা করেছে, তারা নিজেরাই বলছে যে 22 লক্ষ ওএমআর ওড়িশা বালাসরে কাঁচামাল হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কতজন যে পরীক্ষার্থী ছিল এক্স্যাক্ট না জানা গেলেও 23 থেকে 24 লক্ষ মতোই পরীক্ষার্থী ছিল। তো যদিও প্রাইমারি বোর্ড সেটাকে 13 লক্ষ বলে কলকাতা হাইকোর্টে জানায় এবং তারা বলে যে 13 লক্ষ পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন করা সম্ভব নয় এবং সকলকে 6 নম্বর করে দেওয়া সম্ভব নয়, তাহলে আরও 1-1.5 লাখ ক্যান্ডিডেট পাস করে যাবে। কিন্তু বিচারপতি সৌমেন সেন পর্ষদের এই কথাই গুরুত্ব না দিয়ে পর্ষদকে সময়সীমা বেঁধে দেয় 21শে নভেম্বর 2023-এর মধ্যে কিন্তু 6 নম্বর দিতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে যারা টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং 6টি প্রশ্ন অ্যাটেন্ড করেছেন। এবং এরপরেই কিন্তু 21শে নভেম্বরের আগেই একদল চাকরি প্রার্থী, তারা 2022-এর টেট পাস প্রার্থী, তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন যে যেখানে ওএমআর নিয়েই একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে
পর্ষদের কাছে যেহেতু অরিজিনাল ওএমআর কপি নেই, তাহলে কিসের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ 6 নম্বর করে দিয়ে প্রার্থীদেরকে পাস করাবে? এই নিয়ে কিন্তু তারা এই 6 নম্বর যাতে দেওয়া না হয় এই বিষয়ে তারা দাবি তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে মামলাটি গুরুত্ব পায় এবং স্টে অর্ডার পরে, অর্থাৎ এই মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি না হওয়া পর্যন্ত 6 নম্বর করে দিতে পারবে না পর্ষদ। এবং তারপরেই তো এই মামলাটি প্রসঙ্গে আপাতত কোনো আপডেট সেইভাবে নেই। এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টেই রয়েছে এবং এই বিষয়ে কিন্তু পর্ষদের কাছে লিখিত হলফনামা চেয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এবং আপনারা দেখছেন যে এখন কিন্তু বর্তমানে ওএমআর নিয়ে যে রিপোর্ট জমা করেছে গত 2রা জানুয়ারি 2024 তারিখে সিবিআই এবং ইডি আধিকারিকেরা মুখ বন্ধ খামে রিপোর্ট জমা করেছে এবং এস বাসুরায়ান কোম্পানি যারা এই 2014 প্রাইমারি টেটের ওএমআর সিট মূল্যায়নের দায়িত্বে ছিলেন, তাদের যে 264 পাতার রিপোর্ট যেটা কলকাতা হাইকোর্টে জমা করেছে সিবিআই, তাদের রিপোর্টে কিন্তু একাধিক দুর্নীতির কথা তারা স্বীকার করেছেন এবং কিভাবে প্যানেল লিস্ট তৈরি হয়েছে এবং কিভাবে তাদেরকে সামনে রেখে আড়ালে মানিক ভট্টাচার্য প্যানেল তৈরি করেছেন এবং ওএমআরে দুর্নীতি করেছেন, এই সমস্ত ঘটনা কিন্তু তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে 264 পাতার রিপোর্টে। তাই এই ওএমআর দুর্নীতি মামলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যদি ওএমআর দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টে প্রাধান্য পেয়ে যায় বা টিকে যায়, তাহলে কিন্তু সমস্ত মামলা অর্থাৎ 2014 প্রাইমারি টেটের যতগুলো মামলা আছে সব মামলাই কিন্তু উড়ে যাবে। এই একটি মামলাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই ওএমআর মামলার উপরেই কিন্তু ম্যাট 1594 বা 6 নম্বর করে পাওয়া প্রার্থীদের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে। যদিও আগামী সোমবার সুপ্রিম কোর্টে কিন্তু প্রাথমিকের নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার শুনানি হতে চলেছে বিচারপতি অনিরুদ্ধ বেশের বেঞ্চে। তো এখন দেখা যাক যে সোমবারের দিন কি রায় আসে, বিচারপতি কি রায় দেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি, এখন সেটাই কিন্তু দেখার যে চাকরি প্রার্থীদের প্রতি বিচারপতি রায় দেন নাকি যারা কর্মরত শিক্ষক 58 যারা কর্মরত রয়েছেন দীর্ঘ 7 বছর ধরে চাকরি করছেন তাদের পক্ষে রায় দেন, তাদের চাকরি বহাল থাকে কিনা, এখন সেটাই দেখার। তো সুপ্রিম কোর্টের এই আগামী সোমবারের এই জাজমেন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের রাজ্যের চাকরি প্রার্থী এবং ইন সার্ভিস টিচার এবং পর্ষদের জন্য। তো আগামী সোমবারের পরেই হয়তো এই মামলাগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তো চলুন বন্ধুরা, আজকে এ পর্যন্তই রইল আপনাদের জন্য আপডেট। তো আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য, আপনারা চ্যানেলে নজর রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।